জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন করতেই ইউনূসের গদি নিয়ে টানাটানি, হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপের আর্জি ঢাকার। এরপর জানিয়ে দিব দেশ জুড়ে আওয়ামী লীগের ঝটিকা মিছিল। ভোটের রাজনীতির মারপেস ও বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে আওয়ামী লীগ। ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগকে ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সকলেই পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। এরপর জানিয়ে দিব যাদের উস্কানিতে মাঠে নামছে আওয়ামী লীগ। এদিকে ট্রাইব্যুনালে একে একে আওয়ামী লীগের বাঘা বাঘা সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৯ জন ট্রাইব্যুনালের সামনে হাজির। আর এ চাপেই মনে হয় ডক্টর ইউনূসের গদি এখন হারাবে। কোন দিকে যাবে বাংলাদেশের রাজনীতির উত্তাপ তা বলা এখন মুশকিল। দর্শক, এ নিয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন। আরো জানিয়ে দিব আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। সর্বশেষ থাকছে বিএনপি ও এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসন আসলেই কার পক্ষে এবং এই নির্বাচন কার পক্ষ থেকেই নির্বাচনে লড়াইটা কার পক্ষে যাবে। দর্শক, জানিয়ে দিন আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আজকের বাংলা খবরে, আজকের লাইভ বিডি নিউজে। এই মুহূর্তে পাওয়া গরম খবর, ইউনূসের গদি নিয়ে টানাটানি, হাসিনার বিরুদ্ধে বড় পদক্ষেপের আর্জি ঢাকার। পুলিশ আধিকারিক বলেন তদন্ত চলাকালীনই এই অভিযোগগুলি উঠে এসেছে। তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। আরও বিপাকে শেখ হাসিনা। দেশ ছাড়ার পর ২০০রও বেশি মামলা দায়ের হয়েছে। এবার মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে রেড কর্নার নোটিশ ইস্যু করার আবেদন জানালো। হাসিনার পাশাপাশি আরো ১১ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে নোটিশ ইস্যুর আবেদন জানানো হয়েছে। জানা গিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশে গৃহযুদ্ধ বাঁধাবার চেষ্টা করার অভিযোগ করা হয়েছে। রেড নোটিশের আবেদন গৃহীত হলে ভারত থেকে হাসিনাকে প্রত্যর্পণের ক্ষেত্রে আন্তর্জাতিক চাপ তৈরি হবে বলে মনে করছে ঢাকা। বাংলাদেশ পুলিশের ন্যাশনাল সেন্টার ব্যুরো ইন্টারপোলের কাছে এই আবেদন দাখিল করেছে। আদালতের নির্দেশে এই আবেদন করা হয়েছে। এর পুলিশ আধিকারিক বলেন তদন্ত চলাকালীনই এই অভিযোগগুলি উঠে এসেছে। তার ভিত্তিতেই ইন্টারপোলের কাছে রেড কর্নার নোটিশ জারির আবেদন জানানো হয়েছে। ইউনূস সরকারের দাবি দেশের বাইরে থেকেও শেখ হাসিনা ষড়যন্ত্র করছেন। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত করছেন। এর আগে গত বছরের নভেম্বর মাসে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অফিসের তরফেও পুলিশকে বলা হয়েছিল শেখ হাসিনাকে গ্রেপ্তার করার জন্য ইন্টারপোলের সাহায্য নেওয়া হোক। প্রসঙ্গত ২০২৪ সালের আগস্ট মাসে ছাত্র গণ অভ্যুত্থানের মুখে পড়ে দেশ ছাড়তে হয় ফ্যাসিস্ট স্বৈরাচারী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন তিনি, ভারতে আশ্রয় নেন তিনি। নোবেল জয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বর্তমানে বাংলাদেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। একাধিকবার অন্তর্বর্তী সরকারের তরফে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে আবেদন জানানো হয়েছে। খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল, দেশ জুড়ে আন্দোলন শুরু। এবার বোধহয় আর শেষ রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। কোন দিকে মোড় নিচ্ছে রাজনীতির উত্তাপ। খুলনায় ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। রোববার সকালে নগরীর 0 পয়েন্টে মিছিল করছে খুলনা জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। গত 5ই আগস্ট এরপর খুলনায় এটাই আওয়ামী লীগের প্রথম কোনো কর্মসূচি পালিত হলো। ইতিমধ্যে ঝটিকা ওই মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
করেছে। একটি ভিডিওতে দেখা যায় খুলনা জেলা আওয়ামী লীগের ব্যানারে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে দিতে 0 পয়েন্ট এলাকা প্রদক্ষিণ করছে। তবে মিছিলে জেলা আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের কোনো নেতাকে দেখা যায়নি। আওয়ামী লীগের নেতাকর্মীরা জানান, গত 5 এপ্রিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে খুলনা জেলা আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের অনলাইনে যোগাযোগ মাধ্যম টেলিগ্রামে সংলাপ অনুষ্ঠিত হয়। তার নির্দেশনা অনুসারে আজ সকালে 0 পয়েন্টে মিছিল করেছে খুলনা জেলা আওয়ামী লীগ। নগরীর 0 পয়েন্টে এলাকাটি খুলনা মেট্রোপলিটন পুলিশের হরিণটানা থানার মধ্যে। এ বিষয়ে হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খাইরুল বাশার বলেন, হঠাৎ গাড়ি থেকে নেমেই ঝটিকা মিছিল করে পালিয়ে গেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। সকালের দিকে হওয়ার সে সময়ে রাস্তাঘাট অনেকটা ফাঁকা ছিল। পুলিশ মিছিলকারীদের আটক করতে তৎপর আছে। এদিকে খুলনায় আওয়ামী লীগের মিছিল নিয়ে নিজের ফেসবুক পোস্ট দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ফেসবুকে পোস্টে তিনি লিখেছেন, খুলনায় আজকে সকাল 7টায় আওয়ামী লীগ বিশাল মিছিল করেছে। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের মিছিলের সারি তত বড় হচ্ছে। সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর দ্রুত ভোটের রাজনীতির মারপ্যাচ ও বিদেশিদের সহযোগিতায় খুব শীঘ্রই রাজনীতিতে প্রাসঙ্গিক হতে যাচ্ছে। আওয়ামী লীগ ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে ন্যূনতম বোঝাপড়া ছাড়া আওয়ামী লীগকে ফেরানো কেউ থামাতে পারবে না। আওয়ামী লীগ কোনো ছোট শক্তি নয়। যদি আওয়ামী লীগকে ছোট ভেবে ধাক্কা দেবেন না মনে করেন, তাহলে আওয়ামী লীগ সংগঠিত হয়ে এমন ধাক্কা দেবে তখন সকলে পিষ্ট হয়ে যাবেন। সুতরাং বাঁচতে চাইলে ঐক্য, নইলে হবেন পিষ্ট। আওয়ামী লীগ ফিরতে পারলে রবে না কিছু অবশিষ্ট। যাদের উস্কানিতে মাঠে নামছে আওয়ামী লীগ, গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা, ফলে দীর্ঘ 15.5 বছরের স্বৈরশাসকের অবসান ঘটে। হাজারো শহীদের রক্তের ওপর দাঁড়িয়ে ফের বড় ফ্যাসিস্ট হয়ে ফিরে আসার জানান দিচ্ছে আওয়ামী লীগ। এমনকি এখন তারা দেশের মধ্যে সংগঠিত হতে শুরু করেছে। মাঝে মধ্যে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করছেন তারা। প্রকাশ্যে সমাবেশ করার প্রস্তুতি নিতে গোপনে জড়ো হচ্ছে। একই সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে নিয়মিত বক্তৃতা বিবৃতি দেওয়া অব্যাহত আছে। শুরুর দিকে আওয়ামী লীগের মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা সংখ্যায় কম থাকলেও ক্রমেই তা বড় হচ্ছে। এদিকে ছাত্র জনতার নজিরবিহীন গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়ার মাত্র 8 মাসের মাথায় আওয়ামী লীগের এই সক্রিয় হওয়া এবং ভয়ভীতি উপেক্ষা করে রাজপথে প্রকাশ্য ঝটিকা মিছিল করা নিয়ে নানান প্রশ্নের জন্ম দিয়েছে। কারা তাদের নেপথ্য থেকে মদত দিচ্ছে এবং কাদের আশ্রয় প্রশ্রয়ে দলটির নেতাকর্মীরা মাঠে নামছেন, সন্দেহের তীর পুলিশ ও সিভিল প্রশাসন ছাড়াও কয়েকটি রাজনৈতিক দলের দিকে বিশ্লেষকরা বলছেন, প্রশাসনের মধ্য থেকে সবুজ সংকেত না থাকলে এত বড় গণহত্যার পর দলটির মাঠে নামার কথা নয়। বিশেষ করে প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা আওয়ামী দোসররা কৌশলে সমর্থন ও উস্কানি দিচ্ছে। এছাড়া কেউ কেউ মনে করেন, রাজনীতিতে তৃতীয় বিকল্প শক্তি ঠেকাতে যারা ইনক্লুসিভ নির্বাচন করার শর্ত দেওয়া ছাড়াও নানাভাবে বয়ান তৈরি করছে, তাদের পর্দার আড়ালে সমর্থন দিচ্ছে রাজনৈতিক দলের কেউ কেউ। এমনকি আওয়ামী লীগকে সংসদে বিরোধী দল বানানোর গভীর চক্রান্ত চলছে। তারা মনে করেন, পর্দার আড়ালে দেশি বিদেশি চক্রের এমন ষড়যন্ত্রের রোডম্যাপ সফল হলেই ভবিষ্যতে জুলাই হত্যাকাণ্ডের বিচারও রাজনৈতিক মামলার খাদে আটকা পড়তে পারে। এবারে জানিয়ে দিব আওয়ামী লীগের জন্য দুঃখজনক সংবাদ। দলে দলে রন্ধে রন্ধে অপরাধ জড়িয়ে থাকা সন্ত্রাসী মন্ত্রী প্রতিমন্ত্রীরা এবার একে একে ধরা পড়ছে। একসাথে 19 জন ট্রাইব্যুনালে হাজির হলো। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর 2 উপদেষ্টা সহ 19 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রোববার সকাল 10টার পর কয়েকটি প্রিজন ভ্যানে করে তাদের একে একে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে। ট্রাইব্যুনালের বাকি 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। হাজির হওয়া আসামিরা হলেন বিগত আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী দীপুমণি, শাহজাহান খান,
জাসদ সভাপতি হাসানুল হক ইনু, আপিল বিভাগের সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, কামাল আহমেদ মজুমদার, সংসদ সদস্য সোলাইমান সেলিম, পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, গোলাম দস্তগীর গাজী, কামরুল ইসলাম, আমির হোসেন আমু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ফারুক খান, আনিসুল হক, আব্দুর রাজ্জাক, তোফায়েল আহমেদ সালমান, এফ রহমান এবং এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এর আগে গত 18 ফেব্রুয়ারি, জুলাই, আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গণহত্যার অভিযোগে তাদেরকে হাজির করার জন্য আজকের দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আন্দোলনরত পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ আজ। 6 দফা দাবিতে রোববার সকাল 11টা থেকে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে একযোগে শান্তিপূর্ণ জেলা ভিত্তিক সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ। রোববার আগারগাঁও নতুন সড়কে পলিটেকনিক শিক্ষার্থীদের সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার রাত 10টার দিকে সংগঠনটির সেল সম্পাদক মোহাম্মদ সাব্বির আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল 11টা থেকে দেশের প্রতিটি জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হবে। জনদুর্ভোগ সৃষ্টি না করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ঢাকার জেলা সমাবেশ অনুষ্ঠিত হবে আগারগাঁওয়ের নতুন সড়কে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সংলগ্ন এলাকায়। এর আগে বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবের সঙ্গে এক বৈঠক অংশ নিলেও শিক্ষার্থীরা তাতে অসন্তোষ প্রকাশ করেন। এর আগে বুধবার সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত 6 দফা দাবিতে ঢাকার 7 রাস্তা মোড়ে সড়ক অবরোধ করেন সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিএনপি এনসিপির পাল্টাপাল্টি অভিযোগ, প্রশাসন আসলেই কার পক্ষে? প্রশাসন বিএনপির পক্ষে কাজ করছে। এনসিপি নেতা নাহিদ ইসলামের এই বক্তব্যে পাল্টা অভিযোগ করেছে বিএনপি। দলটি বলেছে, প্রশাসনের সঙ্গে বৈষম্য বিরোধীদেরই সখ্যতা সবচেয়ে বেশি। খবর বিবিসি বাংলা। বিএনপি নেতারা নাহিদ ইসলামের বক্তব্যকে পলিটিক্যাল রেটরিক বা রাজনৈতিক বাগাড়ম্বর বলেও বর্ণনা করেছেন। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র নেতৃত্বের দল জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশের অনেক জায়গায় প্রশাসন এখন বিএনপির পক্ষে কাজ করছে, তাই এ ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয়। গত বুধবার ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দুজন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে ওই বক্তব্য দেন নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম নিজেও কিছুদিন আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন। তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে দলের নেতৃত্বে এসেছেন। এখন তিনি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছেন। এছাড়া এমন এক প্রেক্ষাপটে এনসিপির এই নেতা এই ধরনের বক্তব্য দিলেন যখন নির্বাচনের সময় রাজনৈতিক দলগুলোর ভিন্ন ভিন্ন অবস্থান দৃশ্যমান হচ্ছে। বিশেষ করে বিএনপির সঙ্গে এনসিপির সংস্কার ও নির্বাচন প্রশ্নে বিপরীত অবস্থানের বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ পেয়েছে দল দুটির নেতাদের বক্তব্যে। এখন এনসিপি নেতা নাহিদ ইসলাম প্রশাসনকে বিএনপির পক্ষে কাজ করার অভিযোগ তুললেন। তার এই বক্তব্যে সামাজিক মাধ্যমে যেমন আলোচনার সৃষ্টি করেছে, প্রতিক্রিয়া হয়েছে রাজনৈতিক অঙ্গনেও।